আচ্ছা বলুন তো, শীতকাল আর বাইরে কোথাও ঘুরতে না গেলে হয়? এই সময়ে মানুষ মূলত কয়েকদিনের ছুটিতে বাইরে ঘুরতে যায়। আমরা ওই শীতের ছুটিতে কোথায় ঘুরতে গেছিলাম তা আপনারা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা বৈদ্যনাথ ধাম গেছিলাম। তার সঙ্গে আরও অনেক জায়গা ঘুরেছি। সে সমস্ত অত্যন্ত সুন্দর জায়গাগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সে জায়গাগুলোর লোকেশন, সেখানে কি কি দেখতে যাওয়ার জন্য আপনারা যাবেন, সেই জায়গাগুলোর সেরা খাওয়া দাওয়া কোথায় করবেন, সমস্ত খরচ প্রভৃতি আরও বিভিন্ন তথ্য জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে নিজের বন্ধুবান্ধব, পরিবারের মানুষজনদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইকও এবং কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এরকম ট্রাভেলের ভিডিও দেখতে হলে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের প্রাচীন রেলওয়ে স্টেশন ইকড়াতে, যেটি গ্রামের নাম অনুসারেই হয়েছে এবং আপনারা স্টেশনের বিভিন্ন যে চিত্র সেটি আপনারা দেখলেন। আর এখানেই আসছে, ওই যে দেখতে পাচ্ছেন ঢুকছে অলরেডি ট্রেন নাম্বার 03539 অন্ডাল যোশীডি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এই ট্রেনটি শনিবার বাদে সোম থেকে রবিবার প্রত্যেক দিন সকাল 6:30 অন্ডাল ছেড়ে, অর্থাৎ 6:30 অন্ডাল ছেড়ে 142 কিমি ডিস্টেন্স কভার করে সকাল 10:10 জেসিডি স্টেশনে পৌঁছয়। এই যাত্রাপথে ট্রেনটির 21টি স্টপ রয়েছে এবং ম্যাক্সিমাম হল্ট সীতারামপুর এবং মধুপুর জাংশনে 2 মিনিট। ইকড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে তার যাত্রাপথের পরবর্তী স্টেশন জামুরিয়ার দিকে। আসলে এই ট্রেন রুটে এটাই আমার প্রথম জার্নি। এর আগে আমার বাবা, দাদু এদের কাছ থেকে রুটে জার্নির গল্প অনেক শুনেছি, আর এখন নিজে সেই প্রাচীন রেলপথের উপর দিয়ে জার্নি করছি। এইসব ভেবে সত্যি একবার করে দারুণ লাগছিল। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা জামুরিয়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে জামুরিয়া, সেটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এই জামুরিয়াতেও বেশ কিছু প্যাসেঞ্জার আমাদের ট্রেনে উঠেছিল এবং কেউ কেউ নেমেও গেছিল। এই জামুরিয়া কিন্তু একটা অন্যতম শিল্পাঞ্চল। আসলে এই জায়গাগুলোতে আমরা সাধারণত বাইকে আসি, কিন্তু ট্রেনে করে এই জামুরিয়ার উপর দিয়ে যেতে গিয়ে আমাদের একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছিল। যারা সামনাসামনি থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জামুরিয়ার পর আমাদের ট্রেন বারাবণী স্টেশনে এসে উপস্থিত হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন বারাবণী স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এই হচ্ছে বারাবণী স্টেশন। এখানেও কিন্তু বেশ কিছু মানুষ, ভালো রকম মানুষ কিন্তু এই ট্রেনে উঠেছিল। এখন আমি ট্রেন থেকেই বারাবণী স্টেশনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার যখন আমি এই পার থেকে ট্রেনের অন্য যে দরজা, সেই দরজায় গেছি, তখন বারাবণী স্টেশনের একটা অন্য রূপ আপনাদের সামনে ধরছি। এই বারাবণী স্টেশনের চারদিক দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এটাও জেলার একটা অন্যতম শিল্পাঞ্চল। বারাবণী পেরিয়ে আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে তার যাত্রাপথের পরবর্তী স্টপেজ চিনচুড়িয়াতে। সেই দিন কিন্তু ভালো রকম কুয়াশা ছিল এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে চারিদিক কিন্তু কুয়াশায় ঢেকে আছে এবং ঠান্ডা ভালো রকম ছিল।
এই সমস্ত জায়গা মাঝে মধ্যে দেখতে পেলে কিন্তু খুব ভালো লাগে। এইসব স্টেশন, যে সমস্ত স্টেশনে বড় জাংশনের মতো অত কোলাহল নেই কোনো ব্যস্ততা। এই যে দুটো গাছ, যে গাছগুলো কত প্রাচীন আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদের ট্রেনের ইন্টেরিয়ারটা দেখিয়ে রাখি। এই তো দেখতে পাচ্ছেন আমাদের সহযাত্রী যারা, তারা বসে আছে। ট্রেনের ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল এবং দুপাশে তিনটে করে মোট 6টি করে সিট, উপরে লাগেজ রাখবার সুন্দর জায়গা। তবে ট্রেনে কোনো আমি চার্জিং পয়েন্ট দেখতে পাইনি। ট্রেনে কিন্তু বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল, যেমন ঝালমুড়ি, চানা, বিভিন্ন রকমের চিপস, বিস্কুট প্রভৃতি। দেখতে পাচ্ছেন কত ঘন কুয়াশা চারিদিকে ঢেকে রেখেছে। এবার আমাদের ট্রেন কিন্তু স্লো লাইন থেকে মেন লাইনে ঢুকছে। আমার যদি কথা বলতে বলতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে মাফ করবেন, সেই ভুল সংশোধন করতে সাহায্য করবেন। এবার আমাদের ট্রেন স্লো লাইন থেকে মেন লাইনে ঢুকলো, প্রবেশ করেছে। এবং আমরা জানি যে মেন লাইনে ট্রেনের স্পিড কিন্তু স্লো লাইনের থেকে অনেকটাই বাড়বে। আমরা প্রবেশ করছি এবার সীতারামপুর জাংশনে। এই সীতারামপুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন, যা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। এই তো আমাদের ট্রেন এখন সীতারামপুর জাংশনে প্রবেশ করছে। এটা হচ্ছে সীতারামপুর জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু এই জাংশনে তার নির্ধারিত সময় থেকে 8 মিনিট দেরিতে প্রবেশ করেছিল। অর্থাৎ এখানে ট্রেন আসার সময় ছিল 8টা 13 মিনিটে, কিন্তু এখন আমরা প্ল্যাটফর্মের ঘড়িতে দেখতে পাচ্ছি 8টা 21 বাজছে। মাঝে চারিদিকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এবং সুন্দর হাওয়ায় কখন যে চোখের পাতা জড়িয়ে গেছিল বুঝতে পারিনি। চোখ খুলে দেখি আমাদের ট্রেন অনেকগুলো স্টপেজ পেরিয়ে পৌঁছে গেছে ঝাড়খণ্ডের বিদ্যাসাগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। অর্থাৎ ট্রেন পশ্চিমবঙ্গকে ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করেছে। আপনাদের অনেকের মনে হতে পারে এই স্টেশনের নাম বিদ্যাসাগর হলো কেন। আসলে তথাকথিত শিক্ষিত সমাজ এবং ইংরেজ শাসকদের ওপর ক্ষুব্ধ এবং অভিমানী হয়ে বিদ্যাসাগর 1873 সালে এখানে এসে নিজের বাসগৃহ স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ 18টি বছর তিনি এখানেই কাটিয়েছিলেন। এই স্টেশনেই বিদ্যাসাগর কুলি সেজে এক যাত্রীর মালপত্র বহন করেছিলেন। স্টেশনের আগের নাম ছিল কর্মাটার, কিন্তু 1978 সালে কর্মাটার স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় বিদ্যাসাগর। স্টেশন চত্বরের সামনে রয়েছে বিদ্যাসাগর পার্ক এবং তার নিজের হাতে গঠিত মহিলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এখন আমরা সেই ঐতিহাসিক বিদ্যাসাগর স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, যা সত্যিই আমাদের কাছে গর্বের, যা সত্যিই আমাদের কাছে আনন্দের। বিদ্যাসাগর স্টেশন পেরিয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা লুচি, আলুর তরকারি দিয়ে আমাদের জলখাবারের পর্ব সেরে নিয়েছিলাম। আর হ্যাঁ, শেষ পাতে কিন্তু গাজরের হালুয়া ছিল। যাই বলুন না কেন, লাঞ্চ, ব্রাঞ্চ, ডিনার যাই হোক না কেন, শেষ পাতে একটু মিষ্টি মুখ না হলে চলে না।
এদিকে জলখাবার খেতে খেতে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে তার যাত্রাপথের আরও একটা স্টপেজ কুমড়াবাদ রোহিণীতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুমড়াবাদ রোহিণী স্টেশন। এই স্টেশনে কিন্তু অনেক মানুষ ট্রেন থেকে নেমে গেছিল। ট্রেন তার কুমড়াবাদ রোহিণী স্টেশন থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন দূরে অনেক অটো, টোটো প্রভৃতি রয়েছে। যেতে যেতে নিজের বাংলা হরফে স্টেশনের নাম আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে এই ঝাড়খণ্ডের এই সমস্ত অঞ্চলে পশ্চিমবঙ্গ সংলগ্ন বলে এখানে বাংলা ভাষাভাষী প্রচুর মানুষ বসবাস করেন। আমাদের ট্রেন যত এগিয়ে চলল ততই ছোটনাগপুর মালভূমির ঢেউ খেলানো ভূমিরূপ, ছোট ছোট টিলা, সবুজ প্রান্তর আমাদের সামনে ধরা দিল। দেখতে পাচ্ছেন কত কত খেজুর গাছ একসঙ্গে ভিড় করেছে। বাইরের এই সমস্ত অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমশ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন পৌঁছে গেছে তার ডেস্টিনেশন পয়েন্ট ঝাড়খণ্ডের যোশীডি জাংশনে। ট্রেন তার নির্দিষ্ট সময় 10:10 কিন্তু যোশীডিতে পৌঁছে গেছিল। এই হচ্ছে যোশীডি জাংশন। দেখতেই পাচ্ছেন এই সমস্ত বড় জাংশনে মানুষজনের ব্যস্ততা, মানুষজন তারা বিভিন্ন কাজে ছুটে চলেছে চারিদিকে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। এখন প্ল্যাটফর্মের যে ঘড়ি সেখানে 10:25 বাজছে। আমরা জাংশনে নেমে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যোশীডি জাংশনের বাইরে বেরিয়ে আমাদের মেন ডেস্টিনেশন অর্থাৎ বৈদ্যনাথ ধাম যাবার জন্য অটো বুকিং করলাম। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, যোশীডি জাংশন থেকে বৈদ্যনাথ ধাম যাবার জন্য আপনারা জাংশন থেকে বেরিয়ে প্রচুর গাড়ি পাবেন। 200 থেকে 250 টাকার মধ্যে রিজার্ভ অটো পেয়ে যাবেন। যোশীডি জাংশন থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব হচ্ছে 7.4 কিলোমিটার, 7.4 কিলোমিটার। অটোতে সময় লাগে ম্যাক্সিমাম আধ ঘন্টা। দেখতে পাচ্ছেন যোশীডি জাংশনের বাইরেটা কি সুন্দর বৈদ্যনাথ ধামের ছোঁয়া দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা অটোতে করে বৈদ্যনাথ ধাম যাবার জন্য বেরিয়ে পড়লাম। আপনারা এখন যোশীডি জাংশন থেকে বৈদ্যনাথ ধাম যাওয়ার অর্থাৎ দেওঘর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দেখুন।
উপভোগ করুন। बैद्यनाथ धाम अभी बंद हो गया है। लोकल था, लोकल में बंद हो गया है ट्रेन अभी 6 महीना के लिए बंद है। काम चल रहा है, ब्रिज बन रहा है आगे। कौन गाड़ी आता है यहाँ पर? लोकल आसनसोल बैद्यनाथ धाम, उसके बाद क्यूर बैद्यनाथ धाम लोकल गाड़ी। অটোর কাকুর সঙ্গে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমরা বৈদ্যনাথ ধাম শহরে পৌঁছে গেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমরা বৈদ্যনাথ ধাম যে শহর বা দেওঘর শহর সেখানে কিন্তু প্রবেশ করেছি। দেখতে দেখতে আমরা আমাদের হোটেল শিবাশ্রমের কাছাকাছি চলে এসেছি। এটি দেওঘর শহরের ব্রিজবিহারী লেনের শিবগঙ্গা মহল্লায় অবস্থিত। এখান থেকে মন্দিরের দূরত্ব একদম পায়ে হাঁটা। হোটেলের বাকি রিভিউ পরে দেব। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দেওঘরে আমাদের এক আত্মীয়ের বাড়িতে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে আমরা টোটোয় করে বেরিয়ে পড়েছিলাম দেওঘরের সাইট সিইং করতে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম দেওঘরের অন্যতম দর্শনীয় স্থান অনুকূল ঠাকুরের মন্দিরে। এটি হচ্ছে মূল কেন্দ্র। দেখতে পাচ্ছেন আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো এবং মনোরম। বিভিন্ন রকমের পাখি, নানা রকম ছোট বড় গাছ, ছোট ছোট আকর্ষণীয় স্থান পেরিয়ে মূল মন্দিরটি। সেখানে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিইংয়ের দ্বিতীয় স্থান দেওঘর রামকৃষ্ণ মিশনের দিকে। এই রাস্তায় যাওয়ার সময় আমরা দেওঘর শহরকে প্রায় অনেকটাই ঘুরে নিয়েছিলাম। সত্যি বলতে এই শহরটি বেশ জাঁকজমকপূর্ণ এবং সুন্দর, তাছাড়া ঐতিহাসিক তো বটেই। এখন আপনারা দেওঘর শহরের রাস্তাঘাট, দোকান বাজার দেখতে থাকুন। কথা হচ্ছে রামকৃষ্ণ মিশনে গিয়ে। এখন আমরা প্রায় আরকে মিশন অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সামনে চলে এসেছি। এই যে আমাদের বাঁ দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন হোস্টেল, আর এই যে সামনে এগিয়ে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি বিল্ডিং। আর এই তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল গেট।
ভিতরের পরিবেশ প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের মতোই শান্ত, স্নিগ্ধ, মনোরম। ওই যে শুনতে পাচ্ছেন মিশনের সঙ্গীতগুলো বাজছে। আর ওই দূরে মহারাজ এবং তাদের ছাত্ররা ক্রিকেট খেলায় মগ্ন। এবার আপনারা রামকৃষ্ণ মিশনের চারদিক দেখতে থাকুন, দেখুন আপনাদের ভালো লাগবে। রামকৃষ্ণ মিশন থেকে আমরা চলে এসেছিলাম সেই জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য, যে জন্য এই শহরের নাম দেওঘর অর্থাৎ দেবতার ঘর। সেটি হচ্ছে বাবা শিব অর্থাৎ বাবা বৈদ্যনাথের মন্দির। এই জন্য এই শহরের আরেক নাম বৈদ্যনাথ ধাম। এটা হচ্ছে বৈদ্যনাথ ধামের মন্দির যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে পুজোর সামগ্রী সহ বিভিন্ন দোকান রয়েছে। বৈদ্যনাথ ধামের প্যাড়া এবং চিড়ে কিন্তু খুব বিখ্যাত। এখন আপনারা এই জায়গাগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে মন্দিরের ভেতর প্রবেশ করার গেট। এই গেটের ভেতর দিয়েই যেতে হবে আপনাদের। এখন আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এখানে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির ছাড়াও আরও বিভিন্ন মন্দির রয়েছে, যা আমি আপনাদের পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও দেওঘর শহরের সামনাসামনি বিভিন্ন আকর্ষণীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পরবর্তী ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই পবিত্র স্থানটি হিন্দুদের কাছে অপরিসীম তাৎপর্যপূর্ণ, কারণ এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা ভগবান শিবের উজ্জ্বল রূপের প্রতিনিধিত্ব করে। তার সঙ্গে এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবেও সম্মানিত, যা দেবী সতীর ঐশ্বরিক শক্তির সাথে সম্পর্কিত। শিব এবং শক্তির এই অনন্য সঙ্গম বাবা বৈদ্যনাথ ধামকে একটি অতুলনীয় গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তোলে। এখন আপনারা বৈদ্যনাথ ধামের মন্দিরের দৃশ্য দেখতে থাকুন। যদিও মূল মন্দিরের ভেতরের কোনোরূপ ফটো বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তবে পরবর্তী ভিডিওতে সকালবেলায় বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণ আপনাদের ঘুরে দেখাবো, আর তার সঙ্গে থাকবে আরও অনেকগুলো ঘুরতে যাওয়ার জায়গা। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং কমেন্ট করে দেবেন
এবং নিজের বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন এরকম ট্রাভেলের ভিডিও দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।